শিল্পী সুচিত্রা মিত্রর জীবনচর্চার মায়া থেকে গেঁথে নেওয়া এই আলাপচারিতা, যেখানে তার অপ্রকাশিত দিনলিপি, স্মৃতিচারণ, সাক্ষাৎকার আর অনুলিখিত জীবনকথার সাহায্য নিয়েছি আমরা। তিনি নিজে যেমন করে বলেছেন, লিখেছেন, সেই ভাষাতেই সাজানো রইল আজকের বিনিময়। আজ দর্শক, শ্রোতা, উপস্থাপক, গায়ক সকলে তাঁর ব্যক্তিত্বের কাছে নতজানু রইলাম, প্রণত হই তাঁর বহমান বর্ণময় জীবনের কাছে। গানগুলি মোর শৈবালের দল, গানগুলি মোর শৈবালের দল, গানগুলি মোর ওরা বন্যা ধারায় পথ যে হারায়, ওরা বন্যা ধারায় পথ যে হারায়, উত্তম চঞ্চল গানগুলি মোর শৈবালের দল, গানগুলি মোর। ওরা কেনই আসে যায় বা চলে, অকারণের হাওয়ায় দোলে, ওরা কেনই আসে যায় বা চলে, অকারণের হাওয়ায় দোলে, চিহ্ন কিছু যায় না রেখে, পায় না কোনো ফল, গানগুলি মোর শৈবালের দল, গানগুলি মোর। ওদের সাধন তো নাই, কিছু সাধন তো নাই, ওদের বাঁধন তো নাই, কোনো বাঁধন তো নাই, ওদের সাধন তো নাই, কিছু সাধন তো নাই, ওদের বাঁধন তো নাই, কোনো বাঁধন তো নাই, উদাস ওরা উদাস করে গৃহহারা পথের সরে, উদাস ওরা উদাস করে গৃহহারা পথের সরে, ভুলে যাওয়া স্রোতের পরে করে টলমল, গানগুলি মোর শৈবালের দল, গানগুলি মোর ওরা বন্যা ধারায় পথ যে হারায়, ওরা বন্যা ধারায় পথ যে হারায়, উত্তম চঞ্চল গানগুলি মোর শৈবালের দল, গানগুলি মোর শৈবালের দল, গানগুলি মোর। তুমি লিখছো, আমি তো ছেলেবেলা থেকেই লাজুক। স্কুলে পড়া বলতে 5 জনের মাঝে উঠে দাঁড়াতে হলে কান মাথা গরম হয়ে উঠত, হাত ঘামতো, পড়া মুখস্থ থাকলেও তোতলামি করতাম। অথচ এই তুমি মাঠে ময়দানে মিটিংয়ে কখনো বেঞ্চের ওপর, কখনো টেবিলের ওপর চড়ে গান গেয়েছো ছাড়া গলায়। যে সময় দাপিয়ে বেরিয়েছো খোলা ময়দান, সে বড় সুখের সময় ছিল না। আবার পরীক্ষার সময় অথবা অন্য সময় খাতায় বসে লিখতে ছড়া লিখেছো কত, সময় পেলেই ছবি এঁকেছো একের পর এক। এক জায়গায় বসে থাকতে পারো না তুমি। আচ্ছা, তুমি পুতুল খেলেছো কখনো?
পুতুল খেলেছি কিনা মনে পড়ে না, পুতুল গড়েছি অনেক। এক সময় পুতুল গড়াটা প্রায় নেশার মতো পেয়ে বসেছিল। কিন্তু ছোটবেলার দিনে বড় হয়ে তুমি কি হতে চাও এরকম রচনায় আমি লিখতাম, আমি জার্নালিস্ট হতে চাই। আমি লিখি, লিখতে ভালোবাসি, এ আমার মনের উত্তর দিকের জানালাটা খুলে দেয়। ছবি আঁকি, নাটক করি, তবে আমার ইচ্ছেই ছিল আড়ালে থেকে মানুষকে জানবো, তার সুখ দুঃখের ভাগী হব। আড়ালে? কিন্তু গান ভালোবাসতে তুমি, গান তোমাকে টেনে এনেছে জনকোলাহলের আবর্তে। সর্বত্র বলেছ রবীন্দ্রনাথের গান তোমার একমাত্র সঙ্গী, অবলম্বন, পাথেয়, পথ নির্দেশক। অন্যের কথা জানি না, কিন্তু রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে তোমার খ্যাতি, প্রতিপত্তি, বৃত্ত তোমাকে অহর্নিশে ছুটিয়ে নিয়ে যায় যখন। হ্যাঁ, কিন্তু সে গানকে পেশা করব, জীবিকা হিসেবে নেব, এমন বাসনা বা অ্যাম্বিশন আমার মনের কোণেও ঠাঁই পায়নি। তখনকার দিনে সে রেওয়াজ ছিল না। গান ভালোবাসতাম, তাই গাইতাম। সে ছিল বড় আন্তরিক। তা বেঁচে অন্য সংস্থানের চিন্তা বা প্ল্যানিং আমার ছিল না। কিন্তু ওপরওয়ালার কি পরিহাস দেখো, রাতারাতি বিখ্যাত হয়ে গেলাম। জানো, 1943 সালে হিজ মাস্টার্স ভয়েস আমন্ত্রণ জানায় গান রেকর্ড করার। HMV? হ্যাঁ, সেই সময় কর্ণধার ছিলেন হেমসোম। আমি রাজি হইনি। মাত্র 19 বছর বয়স তখন। মনে হয়েছিল আমার শিক্ষা বিঘ্নিত হবে, প্রলোভিত হয়ে পড়ব যশ মানের জন্য। বলেছিলাম এখনো শিখছি, শিখে এসে গাইব। তাই প্রথম রেকর্ড 1945 সালে। একদিকে মরণ রে তুহুম শাম সমান, অন্যদিকে হৃদয়ের একুল ওকুল দুকুল ভেসে যায়। ঠিক। পূজা পর্যায়ের ধ্রুপদ ও টপ্পাঙ্গের রবীন্দ্রসঙ্গীতকে লন্ডনের টগোর হাইন সোসাইটির পুরস্কার। মনে পড়ছে সুধীর চক্রবর্তীকে একবার এক সাক্ষাৎকারে তুমি বলেছিলে, অপরকে আনন্দ দেবার জন্য গান আমি গাই না, আমি নিজে আনন্দ পেলে নিশ্চিত জানি তা অপরকে আনন্দ দেবে। রবীন্দ্রনাথের দুঃখের গান আমাকে অভিভূত ও আকর্ষণ করে বেশি, কারণ সে দুঃখ তো দুঃখ নয়, এক আশ্চর্য উত্তরণ। রবীন্দ্রনাথের দুঃখের গান আমাকে জীবন চিনতে শেখায়, মনকে সুদৃঢ় করে তোলে। সেই তুমি গেয়ে চলেছ IPT এর গান, নবজীবনের গান। তখন অবশ্য তুমি সুচিত্রা নও, সুচিত্রা মুখোপাধ্যায়, মিত্র নও। 1946 সাল, অগাস্ট মাস। ভয়ঙ্কর দাঙ্গা দেখছি আমরা। মানুষ কত হিংস্র, পশুর মতো আচরণ। আমরা তখন রাস্তায়। চিনমোহন সেহানবিশ ডাক দিয়েছেন, এসো মিছিল হবে। রাস্তার মোড়ে মোড়ে লেখক আর শিল্পীদের অভিযান। মিছিল পৌঁছচ্ছে আর নিমেষের মধ্যে মিছিলের গাড়িগুলোকে ঘিরে ফেলছে হাজার হাজার শব্দাতুর মানুষ। জানো, তাদের মুখের দিকে তাকিয়ে আমার মনে পড়ল রবীন্দ্রনাথের সেই গান। দাঙ্গা বিধ্বস্ত কলকাতায় শ্রীহীন রাস্তায় ট্রাকের উপর দাঁড়িয়ে গান ধরলে তুমি, সার্থক জন্ম আমার, জন্মেছি এই দেশে। সার্থক জন্ম জন্মেছি দেশে।
জনম মাগো তোমার ভালোবেসে জন্ম আমার জন্মেছে এ কঠিন লোহা কঠিন ঘুমেছিল অচেতন ও তার ঘুম ভাঙাইল রে কঠিন লোহা কঠিন ঘুমেছিল অচেতন ও তার ঘুম ভাঙাইল রে লক্ষ যুগের অন্ধকারে ছিল সঙ্গপন ও গো তাই জাগাইল রে ও তার ঘুম ভাঙাইল রে কঠিন লোহা কঠিন ঘুমেছিল অচেতন ও তার ঘুম ভাঙাইল রে হোশ মেনেছে হাতের তালে যা বলাই সে তেমনি বলে হোশ মেনেছে হাতের তালে যা বলাই সে তেমনি বলে দীর্ঘদিনের মৌন তাহার আজ ভাগাইল রে ও তার ঘুম ভাঙাইল রে কঠিন লোহা কঠিন ঘুমেছিল অচেতন ও তার ঘুম ভাঙাইল রে লক্ষ যুগের অন্ধকারে ছিল সঙ্গপন ও তার তাই জাগাইল রে ও তার ঘুম ভাঙাইল রে কঠিন লোহা কঠিন ঘুমেছিল অচেতন ও তার ঘুম ভাঙাইল রে কঠিন লোহা কঠিন ঘুমেছিল অচেতন ও তার ঘুম ভাঙাইল রে কঠিন লোহা কঠিন ঘুমেছিল অচেতন ও তার ঘুম ভাঙাইল রে 1947 সাল পশ্চিমবঙ্গে জারি করা হয়েছিল বিনা বিচারে আটকের কালা কানুন। কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী লৌহ মানব সর্দার ভাই প্যাটেল এসেছেন কলকাতায়। সেদিন আকাশবাণীতে গান গাইবার কথা ছিল না তোমার? কি গেয়েছিলে মনে আছে? আছে বই কি, বাল্মীকি প্রতিভার কয়েকটি নির্বাচিত গান গেয়েছিলাম। আর এরই সঙ্গে সেদিন গেয়েছিলাম, ওদের বাঁধন যতই শক্ত হবে ততই বাঁধন টুটবে, অমন গাইলে যা হয় তাই হলো। আকাশবাণীতে আমার গান গাওয়া বন্ধ ছিল বহুদিন, সে প্রায় বছর 3 কিন্তু চিরকালের ডানপিটে আমি, আমাকে রুখবে কে? কোনো সুপারিশ করিনি, কেবল কর্তৃপক্ষকে বলেছিলাম রবীন্দ্রনাথ এসব গান অনেকদিন আগেই লিখেছিলেন, তোমরা প্রমাণ করো আমি টিটকিরি দেবার জন্যই এসব গান গেয়েছি। তা ঠিক, একদম ঠিক। ওই 48 সালের ফেব্রুয়ারি মাসেই তো কলকাতায় দক্ষিণ পূর্ব এশীয় যুব সম্মেলন চলছে। সম্মেলনের শেষ পর্বে ডিকসন লেনে এক ঘরোয়া সাংস্কৃতিক অনুষ্ঠানে কমিউনিস্ট বিরোধী সশস্ত্র দুষ্কৃতিকারীরা গুলি চালালো। 2 তরুণ সংস্কৃতি কর্মীর প্রাণ যায় সেদিন, ভবমাধব ঘোষ আর সুনীল সেন। দক্ষিণ কলকাতায় ছাত্ররা ডাকল প্রতিবাদ সমাবেশ। সশস্ত্র আক্রমণের সম্ভাবনা আছে জেনে দুঃসাহসী সুচিত্রা মুখোপাধ্যায় উঠে দাঁড়ালেন খোলা মাঠে টেবিলের ওপর, খোলা গলায় গাইতে শুরু করলেন গান, রবীন্দ্রনাথের গান। আরে তোমরাই বলো না, সমাজতন্ত্রের জগতে রবীন্দ্রনাথের গান গাইব না? জানো 51 সালে বার্লিনে যুব উৎসব, আচ্ছা সেখানে রবীন্দ্রনাথ ছাড়া কে আছেন যুব সমাজের কাছে?
বার্লিনের পথে বেরিয়ে দেখেছি যাদের চুলে পাক ধরেছে, চোখে ছানি পড়েছে, তাদের চোখে মুখেও উৎসবের আনন্দ। আরে আইপিটিএতে থাকার সময় বিভিন্ন মিটিংয়ে, জমায়েতে, অনুষ্ঠানে আমি কিন্তু মূলত রবীন্দ্রনাথের গানই গেয়েছি। বুক বেঁধে তুই দাঁড়া দেখে, বারে বারে হেলিস নে ভাই, শুধু তুই ভেবে ভেবে হাতের লক্ষ্যে ঠেলিস নে ভাই। বুক বেঁধে তুই দাঁড়া দেখে, বারে বারে হেলিস নে ভাই। বুক বেঁধে তুই দাঁড়া দেখে, বারে বারে হেলিস নে ভাই, শুধু তুই ভেবে ভেবে হাতের লক্ষ্যে ঠেলিস নে ভাই। বুক বেঁধে তুই দাঁড়া দেখে, বারে বারে হেলিস নে ভাই। একটা কিছু করে লেঠে ভেসে ফেরা মরার অধীর, একটা কিছু করে লেঠে ভেসে ফেরা মরার অধীর। বারে কেদিক বারে কোদে এ খেলা আর খেলিস নে ভাই, শুধু তুই ভেবে ভেবে হাতের লক্ষ্যে ঠেলিস নে ভাই। বুক বেঁধে তুই দাঁড়া দেখে, বারে বারে হেলিস নে ভাই। মেলে কিনা মেলে রতন, করতে তবু হবে যতন, না যদি হয় মনের মতো চোখের জলটা ফেলিস নে ভাই। মেলে কিনা মেলে রতন, করতে তবু হবে যতন, না যদি হয় মনের মতো চোখের জলটা ফেলিস নে ভাই। ভাষাতে হয় ভাষা ভেলা, করিস নে আর হেলা ফেলা। ভাষাতে হয় ভাষা ভেলা, করিস নে আর হেলা ফেলা। পেরিয়ে যখন যাবে বেলা, তখন আঁখি মেলিস নে ভাই, শুধু তুই ভেবে ভেবে হাতের লক্ষ্যে ঠেলিস নে ভাই। বুক বেঁধে তুই দাঁড়া দেখে, বারে বারে হেলিস নে ভাই, শুধু তুই ভেবে ভেবে হাতের লক্ষ্যে ঠেলিস নে ভাই। বুক বেঁধে তুই দাঁড়া দেখে, বারে বারে হেলিস নে ভাই। বুক বেঁধে তুই দাঁড়া দেখে, বারে বারে হেলিস নে ভাই। বুক বেঁধে তুই দাঁড়া দেখে, বারে বারে হেলিস নে ভাই। সেই 5-এর দশক, সেই 5-এর দশকে কমিউনিস্ট পার্টির নানান সভায় সেই সুস্পষ্ট দার্ঢ্য উচ্চারণ পথ চলতি মানুষদেরও আকৃষ্ট করত, খানিকটা আবিষ্ট। নাগরিক আভিজাত্য, তেজস্বিতা, সুচিত্রা মানেই পুরুষকার, অতএব পুরুষ শাসিত সমাজে সে দেমাকি অহংকারী। হ্যাঁ, চট করে এইসব তকমা লাগানো হয়, আজও হয় অবশ্য। হ্যাঁ, কিন্তু রবীন্দ্রনাথের গান ছাড়া কখনো যে আর কিছু গাওনি তা কিন্তু নয়। গেয়েছ অতুল প্রসাদের গান, জ্যোতিরিন্দ্রনাথের গান, আইপিটিএতে সলিল চৌধুরীর গান, সুরসাগর হিমাংশু দত্তের গান, রবীন্দ্রনাথের
কৃষ্ণকলি নামের যেন অন্য রূপ দিয়েছিলেন না সুনীল চৌধুরী সেই মেয়ে গানে? হয়তো তাকে দেখনি কেউ, কিংবা দেখেছিলে ছিন্ন শত আঁচল ঢেকে শীর্ণ দেহখানি ক্লান্ত পায়ে পায়ে যেতে পথে কি জানি কি ঝড়ে গেছে বুঝি ঝরে জীবনের তরু থেকে। তখন গগন ছড়ায় আগুন দারুণ তেজে, দুটি শীর্ণ বাহু তুলে বসে ক্ষুধায় জ্বলে জ্বলে অন্য মেঘে মেঘে হেরে প্রাসাদ বানিয়েছে। দুটি শীর্ণ বাহু তুলে বসে ক্ষুধায় জ্বলে জ্বলে অন্য মেঘে মেঘে হেরে প্রাসাদ বানিয়েছে। কে জানে কোথায় বা ঘর কেনাম কালো মেয়ে, কে জানে কোথায় বা ঘর কেনাম কালো মেয়ে। হয়তো বা সেই ময়না পাড়ার মাঠের কালো মেয়ে, হয়তো বা মেঘলা দিনে কবির স্বপ্নে ছবি সেই মেয়ে, হয়তো বা জীবন নদীর খরস্রোতে ভাসা মহাকারে জ্বলন্ত জিজ্ঞাসা। কেন কবির স্বপ্ন কুসুম বিফল হয়ে ঝরে? হয়তো তাকে কৃষ্ণকলি বলে কবি গুরু তুমি চিনেছিলে, হয়তো তাকে কৃষ্ণকলি বলে কবি গুরু তুমি চিনেছিলে। কল্পলোকের মাধুরীমার কুসুমকে হায় গেল দোলে, হয়তো তাকে কৃষ্ণকলি বলে কবি গুরু তুমি চিনেছিলে। ডেকার্স লেনে 1943 বা 44 সালে তোমার গান শুনেছিলেন ধূর্যটি প্রসাদ মুখোপাধ্যায়। আইপিটি এর অনুষ্ঠান ছিল সেখানে। কি বলেছিলেন মনে আছে তোমার? মেয়েটির গলায় জোর আছে, টপ্পার দানা আছে এবং প্রত্যেকটারই সংযত ব্যবহার করতে সে জানে। সে বেশ গলা ছেড়ে পুরো দমে গান গায়। পুরুষের গলার যতদূর সম্ভব কাছাকাছি পৌঁছয় তার গলা। আর তার সাবলীলতা সে একটা দেখার এবং শোনার জিনিস বটে। এর মধ্যে কোনো গোঁজা মিল নেই। শুনলাম মেয়েটি কমিউনিস্ট। কমিউনিজমে দেশে সাহিত্যের উন্নতি ঘটেছে কিনা জানি না, তবে এই মেয়েটির গলার কোনো ক্ষতি হয়নি। আরও একটি অসাধারণ উক্তি করেছিলেন ধূর্যটি প্রসাদ। বলেছিলেন মেয়েরা সচরাচর তালে খাটো হয় কিন্তু সুচিত্রা নিখুঁত। মনে হয় দীনেন্দ্রনাথ বুঝি ফিরে এলেন। তবু বলি, আমার প্রথম জীবনের গানে ঝকঝকে গলাটাই ছিল, বোধ ছিল না।
আইপিটি এর সঙ্গে আমার যোগাযোগ শান্তিনিকেতন যাবার আগেই, আমার পারিবারিক সূত্রে। শান্তিনিকেতন থেকে ফিরে যে যোগাযোগ আরও ঘনিষ্ঠ হয়। আমার দুই দিদি ছিল সক্রিয় কর্মী, তবে রাজনীতির সঙ্গে যুক্ত হওয়া যদি বলে তবে সেটা তখনই। কিন্তু রাজনীতি করেছি এই দাবি আমি কখনো করি না। হ্যাঁ, আমি গণনাট্য সংঘের সক্রিয় সদস্য ছিলাম। কলেজে গেট মিটিং, বক্তৃতা, ঘাড়ে ঝান্ডা নিয়ে পথে হাঁটা, মিছিল, টিয়ার গ্যাস, লাঠিচার্জ, একটা বিশ্বাস, একটা আদর্শের জন্য সব কিছুর মধ্যে দিয়ে গিয়েছি। জানো, প্রায় প্রত্যেক সন্ধ্যায় আমরা যেতাম কলকাতার 46 নম্বর ধর্মতলা স্ট্রিটের 4 তলায়। সেখানে প্রগতিশীল শিল্পী সাহিত্যিকদের সংগঠন ছাড়াও ছিল সোভিয়েত সুহৃদ সংঘ, ছিল আইপিটি এর একটা বড় কেন্দ্র। জানো, সেখানে নিয়মিত রিহার্সাল হতো, সাহিত্য বৈঠক, নতুন কবিতা পড়া, নয়তো গানের আসর। কে না আসতেন? মানিক বন্দ্যোপাধ্যায়, বটুকদা মানে জ্যোতিরিন্দ্র মৈত্র, বিনয় রায়, হেমাঙ্গ বিশ্বাস, সলিল চৌধুরী, হেমন্ত, নির্মলেন্দু চৌধুরী, বিজন ভট্টাচার্য, শম্ভু মিত্র, তৃপ্তি আমার বন্ধু, তখন তৃপ্তি মিত্র হয়নি, সে ভাদুড়ি, আরও কত মানুষ। ভাবের আদান প্রদান ঘটেছে, শিখেছি সামাজিক সচেতনতা, শিখেছি দায়িত্ববোধ। হেমন্ত মুখোপাধ্যায় 4 বছরের বড় তোমার থেকে, আগে ছিল তোমার দিদিদের বন্ধু। তোমাদের কি যেন একটা সংস্থা, ডাস্ট অ্যান্ড স্টার হাসলার্স, সেই তো নাম। সেখানে সংস্কৃতি চর্চার আগ্রহে তোমাদের বাড়ির মধ্যে গড়ে ওঠা সংগঠন, তার গুরুত্বপূর্ণ পুরুষকণ্ঠ কিন্তু হেমন্ত। রবীন্দ্র গীতিনাট্যের অপ্রতিরোধ্য পুরুষকণ্ঠ। আর জর্জ বিশ্বাস 14 বছরের বড় সে তোমার থেকে। বন্ধু ছিল সে, তোমার সহযাত্রী ছিল সেই আইপিটি এর সময় থেকে। গণনাট্য সংঘের নতুন গানের মহড়া, কলকাতার বাইরে, মাঠে ঘাটে সর্বত্র ছুটে ছুটে বেড়ানো, তোমার মনে আছে? মনে আছে। বটুকদা, হেমন্ত, ভূপতি নন্দী, সুরপতি নন্দী, প্রীতি বন্দ্যোপাধ্যায়, আমি অনেকে জড়ো হতাম জর্জের সেই ঘরটায়। শুধু গণনাট্যের গানই নয়, রবীন্দ্রনাথের গানের সূত্রই ছিল আমাদের বন্ধুত্বের বাঁধন। শ্রোতারা বলতেন, নৃত্যেরও তালে তালে তোর আপনজনে ছাড়বে তোরে, ব্যর্থ প্রাণের আবর্জনা, এইসব গান দুজনে মিলে গাইলে আমাদের দুটি কণ্ঠ নাকি মিলে এক হয়ে যেত। সালটা 1943, তারিখ 11 ডিসেম্বর। জর্জ চিঠি লিখছেন তার যে 14 বছরের ছোট বন্ধুকে, তার দিদিমণিকে। এক বিরাট জ্বরের কবলে হঠাৎ পড়ে গিয়েছিলাম। আজ আপনাকে একটা ভীষণ সত্যি কথা বলছি। কথাটা হলো এই, অসুখের মধ্যে আপনার চিঠিটা ভীষণ ভালো লেগেছে, এবং এত ভীষণ ভালো লেগেছে যে অনেকবার পড়ে ফেলেছি। এবং আমার মনে হচ্ছে শরীরটা অসুস্থ না হলে হয়তো আপনার চিঠিটা আরো ভালো লাগতো। আমি জানি এরপরে কি বলবে তুমি। আমি বলি, তার গান নিয়ে এক সময় কিছু উত্তেজনা প্রেমিক মানুষ ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে চেয়েছিল জর্জ আর আমার মাঝখানে। আমি মনে করি আমাদের বন্ধুত্বের মর্যাদা এতে ক্ষুণ্ণ হয়নি। জর্জ তার বিখ্যাত ঘরটিতে একটাই ছবি টাঙিয়ে রাখত, সেটা জর্জের সঙ্গে আমার ছবি। সে যখন হাসপাতালে অসুস্থ তখনও সে আমাকে দেখতে চেয়েছে। জর্জকে নিয়ে কোনো বিতর্কে যাওয়ার কোনো ইচ্ছে আমার কখনো ছিল না, তখনও ছিল না, এখনো নেই। প্লিজ। বিশ্বভারতী মিউজিক বোর্ড জর্জের গান বিশ্বভারতী মিউজিক বোর্ড বাতিল করেছিল বলে যা একসময় বহু জায়গায় প্রচারিত হয়েছে সেটা ঠিক নয়। আচ্ছা, বন্ধুত্বের কথা বলার সময় এই সব কথা আমার আসে না। আমার মনের নিভৃতে এখনো আমার বন্ধু জর্জের শূন্যতা আমি অনুভব করি।
ওর গান উচ্চারিত হতো গভীর আবেগ থেকে। মনে পড়ে জর্জ গাইছে, তুমি রবে নীরবে, আমি চঞ্চল হে, আমি সুদূরের অভিয়াসী। বজ্র মানিক দিয়ে গাথা আষাঢ় তোমার মালা, বজ্র মানিক দিয়ে গাথা আষাঢ় তোমার মালা, তোমার শ্যামল শোভার বুকে, তোমার শ্যামল শোভার বুকে বিদ্যুতেরই জ্বালা, বজ্র মানিক দিয়ে গাথা আষাঢ় তোমার মালা, বজ্র মানিক দিয়ে গাথা আষাঢ় তোমার মালা। তোমার মন্ত্র বলে আষাঢ় বলে ফসল বলে, তোমার মন্ত্র বলে আষাঢ় বলে ফসল বলে, মরু বহে আলে তোমার পায়ে ফুলের ডালা, বজ্র মানিক দিয়ে গাথা আষাঢ় তোমার মালা, বজ্র মানিক দিয়ে গাথা আষাঢ় তোমার মালা। মরো মরো পাতায় পাতায় ঝরো ঝরো বাড়ির রবে, গুরু গুরু মেঘের মাদল বাজে তোমার কি উৎসবে। মরো মরো পাতায় পাতায় ঝরো ঝরো বাড়ির রবে, গুরু গুরু মেঘের মাদল বাজে তোমার কি উৎসবে। সবুজ সুধার ধারায় প্রাণীরা তপ্ত ধরায়, সবুজ সুধার ধারায় প্রাণীরা তপ্ত ধরায়, বামে রাখো ভয়ঙ্করী, বামে রাখো ভয়ঙ্করী বন্যা মরণ ঢালা, বজ্র মানিক দিয়ে গাথা আষাঢ় তোমার মালা, বজ্র মানিক দিয়ে গাথা আষাঢ় তোমার মালা, তোমার শ্যামল শোভার বুকে, তোমার শ্যামল শোভার বুকে বিদ্যুতেরই জ্বালা, বজ্র মানিক দিয়ে গাথা আষাঢ় তোমার মালা, বজ্র মানিক দিয়ে গাথা আষাঢ় তোমার মালা, বজ্র মানিক দিয়ে গাথা আষাঢ় তোমার মালা। এবার একটু ফেরা যাক তোমার ছেলেবেলায়। পেশায় আইনজীবী, পুলিশ কোর্টের উকিল, নামী সাহিত্যিক সৌরেন্দ্রমোহন মুখোপাধ্যায় তোমার বাবা, ভোজনবিলাসী বৈঠকি মানুষ। পরিচয় ছিল স্বর্ণকুমারী দেবীর সঙ্গে। সাহিত্যিক মণিলাল গঙ্গোপাধ্যায় ছিলেন তার ঘনিষ্ঠ বন্ধু। তার সঙ্গে যৌথভাবে ভারতী পত্রিকা সম্পাদনা করতেন তোমার বাবা। স্টার থিয়েটার, রংমহলে নিয়মিত তার নাটক অভিনীত হতো। অভিনয় করতেন শিশির ভাদুরী, দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। নিউ এম্পায়ার শৌখিন সম্প্রদায় অভিনীত মন্দির, যাতে প্রধান ভূমিকায় ছিলেন মধু বসু ও সাধনা বসু, যার সঙ্গীত পরিচালনার ভার ছিল পঙ্কজ কুমার মল্লিকের ওপর। বাবার সঙ্গে ছেলেবেলায় যাচ্ছ জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে, দূর থেকে দেখছো কপিকে, অথচ সরকারি স্কলারশিপ পেয়ে যখন শান্তিনিকেতনে পড়ার সুযোগ এলো। মনে আছে 1941 সাল, স্কুলে দশম শ্রেণীতে পড়তে পড়তে সরকারি বৃত্তি পেয়ে শান্তিনিকেতনে সঙ্গীত ভবনে গান শেখার সুযোগ এলো। সেই তারিখ
22শে শ্রাবণ। আমি জানলাম এই জীবনে আমার সবচেয়ে আরাধ্য যা, তার প্রত্যক্ষ সংস্পর্শে যাওয়ার আর কোনো সম্ভাবনা নেই। আমার অদৃষ্ট আমাকে বুঝিয়ে দিল প্রত্যক্ষ রবীন্দ্র সান্নিধ্যের যোগ্যতা আমার নেই। তাই 22শে শ্রাবণের 20 দিন পরে এক বাদল সন্ধ্যায় আমি পৌঁছলাম টিনের চালা দেওয়া টিমটিমে তেলের আলো জ্বালানো ছোট্ট বোলপুর স্টেশনে। সারা রাত আকাশ ভাঙা বৃষ্টি, বজ্রপাত, বিদ্যুতের ঝলক। আর পরদিনের ভোরের আলো, সেই আশ্চর্য সকালটি মনে পড়ে না? বৃষ্টির জল ঝরছে গাছের পাতায় পাতায়, পাতায় পাতায় টুপুর টুপুর নুপুর মধুর বাজে। তুমি কলকাতায় কাটিয়েছ জীবনের 16টি বছর। বেথুনের ছাত্রী কিশোরী মেয়েটি গেস্ট হাউসের জানলা দিয়ে চেয়ে দেখলে মন্দির, মহর্ষির উপাসনা মন্দির। চোখের 2 চুল ছাপানো বিস্তীর্ণ প্রান্তর। চোখ ডুবে যায় নবীন ঘাসে, ভাবনা ভাসে বাতাসে। মল্লার গান শ্রাবণ জাগায় মনের মধ্যে, শ্রাবণ গানে। সেই বৃষ্টি ভেজা ভোরটি আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। মনে প্রাণে শপথ নিলাম এ জীবনকে ভরে নিতে হবে, জীবনকে কানায় কানায় পূর্ণ করে সম্পূর্ণ হতে হবে, মানুষ হতে হবে। আজ যেমন করে গাইছে আকাশ, তেমনি করে আজ যেমন করে গাইছে আকাশ, তেমনি করে আজ যেমন করে চাইছে আকাশ, তেমনি করে আজ যেমন করে গাইছে আকাশ, তেমনি করে আজ। আজ হাওয়া যেমন পাতায় পাতায় মোর মরিয়া বনকে কাঁদায়,
হাওয়া যেমন পাতায় পাতায় মোর মরিয়া বনকে কাঁদায়, তেমনি বুকের মাঝে তেমনি আমার বুকের মাঝে কাঁদিয়া আজ যেমন করে গাইছে আকাশ, তেমনি করে আজ যেমন করে। এরপর 5 বছর কাটলো তোমার শান্তিনিকেতনে। তারপরেও বারবার কলকাতার কাজকর্ম হট্টগোল ফেলে রেখে শান্তিনিকেতনে চলে গেছো। 1952 থেকে 1995 মধ্যে কতবার ভুলে গেছি। আচ্ছা, মনে পড়ে কিঙ্করদা, সকলের শ্রদ্ধেয় রাম কিঙ্কর বেজ তোমার একটা বাস্ট মূর্তি করেছিলেন, বলেছিলেন তোর মুখটা খুব ইন্টারেস্টিং। প্রাথমিক স্তরে বোধহয় 3-4 দিন তুমি সিটিং দিয়েছিলে ওনাকে, ওনার সামনে বসে। মূর্তিটি কিঙ্করদা দিয়ে দেন তোমাকে, তোমার মূর্তি মনে আছে? আচ্ছা, কি কি হলো সেই মূর্তি? আসলে ধ্রুব, আমার স্বামী, ধ্রুবর সঙ্গে ঝগড়া হলো, রাগের বশে মূর্তিটা নিজের হাতে টুকরো টুকরো করে ভেঙে ফেললাম। কি কাণ্ড! আমি তো শুধু আমার মূর্তি ভাঙিনি, কিঙ্করদার একটা অসাধারণ শিল্পকে নষ্ট করেছি। আমি জানি এই অপরাধের ক্ষমা নেই। দেখো, ভাগ্যিস ভাগ্যিস একটা ফটোগ্রাফ ছিল। তোমার ছেলে কুনাল স্মৃতিচারণ করে বলেছে, সেই 5 বছর বয়স থেকে মা একা আমায় মানুষ করেছেন। আমার যখন 5 বছর বয়স, আমার বাবা মায়ের বিচ্ছেদ হয়ে যায়। অথচ দেখেছি শেষ বয়স অবধি ওদের বন্ধুত্ব ছিল। মায়ের কর্মব্যস্ততার জন্য ছোটবেলায় বেশি সময় আমার মামার বাড়িতে কেটেছে। সুচিত্রা মিত্র জীবনকে বড় ভালোবাসতেন। হয়তো কখনো কখনো তার কর্মজীবন তার ব্যক্তি জীবনের অন্তরায় হয়ে সামনে এসে দাঁড়িয়েছে, কিন্তু তিনি কি আশ্চর্য সহজ কঠিন দ্বন্দ্বে ছন্দে জীবনের ক্যানভাসে রং তুলি ভরে নিয়েছেন। যেন আমার মনে পড়ে মায়ের রান্না নিয়ে পাগলামির কথা। হ্যাঁ, পাগলামি বটে। ওটা না থাকলে কোনো মানুষ আর 5টা মানুষের চেয়ে ভিন্ন হতে পারে না। খেতে এবং খাওয়াতে মা খুবই পছন্দ করতেন। শুধুই রান্না নয়, গল্পের বই পড়া, ছবি আঁকা, পুতুল গড়া, গান শোনা, জীবনের কোনো মুহূর্তই নষ্ট হতে দেননি আমার মা। নিজের প্রকাশের মাধ্যমগুলো পরিস্থিতির জন্য কোনো দিন আটকে রাখেননি। যখন যেটা ইচ্ছে হচ্ছে করছেন। কি অদ্ভুত একটা কন্ট্রাডিকশন ছিল ওর চরিত্রে। ওয়াইনের গ্লাসের রাতে সুর ভাজতে ভাজতে কতবার দেখেছি
দাপুটে সুচিত্রা শান্ত সমাহিত, তখন যেন ওকে ছোঁয়া যায় না। তোমার কথা হেথা কেহ তো বলে না, করে শুধু মিছে কোলাহল। তোমার কথা হেথা কেহ তো বলে না, করে শুধু মিছে কোলাহল। সুধা সাগরের তীরেতে বসিয়া পান করে শুধু হলাহল। তোমার কথা হেথা কেহ তো বলে না, করে শুধু মিছে কোলাহল। আপনি কেটেছে আপনার মূল, না জানে সাঁতার নাহি পায় কুল। আপনি কেটেছে আপনার মূল, না জানে সাঁতার নাহি পায় কুল। স্রোতে যায় ভেসে ডোবে বুঝি শেষে, করে দিবানিশি টলমল। সুধা সাগরের তীরেতে বসিয়া পান করে শুধু হলাহল। তোমার কথা হেথা কেহ তো বলে না, করে শুধু মিছে কোলাহল। সুধা সাগরের তীরেতে বসিয়া পান করে শুধু হলাহল। তোমার কথা হেথা কেহ তো বলে না, করে শুধু মিছে কোলাহল। জানো, আমার গানের কথা বলতে গেলে শুরুতেই যার কথা বলতে হয় তিনি আমার মা, সুবর্ণলতা দেবী। মা খুব ভালো গান করতেন, অর্গান বাজিয়ে। সেই শিশু বয়সেই আমার ভেতরে রবীন্দ্রনাথের সুর ছুঁয়ে দিয়েছিলেন মা। মা প্রায়ই গাইতেন, সন্ধ্যা হলো গো ও মা। সন্ধ্যার অন্ধকারে যখনই এ গান শুনেছি তখনই কেঁদে ভাসিয়েছি। যখন বেথুন কলেজিয়েট স্কুলে তখন গান শেখাতেন অমিতা সেন। রেডিওর রবিবারের সঙ্গীত শিক্ষার আসরের গুণী প্রশিক্ষক পঙ্কজ কুমার মল্লিক। শান্তিনিকেতনে শৈলজা রঞ্জন, শান্তিদেব ঘোষ, ইন্দিরা দেবী। তোমার অনন্য গুণ কিন্তু তাৎক্ষণিক গান নির্বাচন। তৃপ্তি মিত্রের স্মরণ সভা, সুচিত্রা গান ধরেছেন। আমার বন্ধু তৃপ্তি মিত্র, ওর স্মরণ সভা। গান গাইতে বসে মনে হলো, ওরে জাগায়ও না, ও যে বিরাম মাগে। আর তারপরে কোন গানটা মনে পড়লো জানো? বনে যদি ফুটলো কুসুম, নেই কেন সেই পাখি, নেই কেন। সঞ্জীব চট্টোপাধ্যায় একবার জিজ্ঞাসা করেছিলেন, আপনি গানকে চোখের সামনে দেখতে পান? আমি বলেছিলাম, অফকোর্স আমি দেখতে পাই। আমি চোখের সামনে ভাসতে দেখি। আমি কৃষ্ণকলির 5টা স্ট্যান্জা যখন গাইতে বসি, চোখের সামনে স্পষ্ট দেখি। ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে। আমি দেখতে পাই।
কৃষ্ণ কলি আমি তারে বলি, কৃষ্ণ কলি আমি তারে বলি, কালো তারে বলে গায়ের লোক, মেঘলা দিনে দেখেছিলেন মাঠে ও কালো মেঘ, কালো হরিণ চোখ, ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে, কালো তা সে যত কালো দেখেছি কালো হরিণ চোখ, কৃষ্ণ কলি আমি তারে বলি। ঘন মেঘে আধার হলো দেখে ডাকতে ছিল শ্যামল দুটি গায়, শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত এলো তার, আকাশ পানে হানি জগাল ভুরু, শুনলে বাড়ি মেঘের গুরু গুরু, কালো তা সে যত কালো দেখেছি কালো হরিণ চোখ, কৃষ্ণ কলি আমি তারে বলি। পূবে বাতাস এলো হঠাৎ ধে, ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ, আলের ধারে দাঁড়িয়েছিলেন একা, মাঠের মাঝে আর ছিল না কেউ, আমার পানে দেখলে কিনা আমি জানি আর জানি সে কালো তা সে যত কালো দেখেছি কালো হরিণ চোখ, কৃষ্ণ কলি আমি তারে বলি। এমনি করে কালো কাজল মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে শান কোণে, এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তমাল বনে, এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে, কালো তা সে যত কালো দেখেছি কালো হরিণ চোখ, কৃষ্ণ কলি আমি তারে বলি। আর যা বলে বলো অন্য লোক, দেখেছিলেন ময়না পাড়ার মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ, মাথার পরে দেয়নি তুলে বাস, লজ্জা পাবার পায়নি অবকাশ, কালো তা সে যত কালো দেখেছি
তারে বলি। সাধে কি অরুণ মিত্র লেখেন, এই ঘরে রবীন্দ্রসঙ্গীত, এই কণ্ঠে শব্দধ্বনি ডানা মেলে, পার হয়ে যায় বাহারবাতি ফুল সাজ চার দেওয়াল, দৃপ্ত ঝাপটে হাওয়ার তলায় আবার নীলে নীলে ভেসে চলে। এই কণ্ঠে শব্দধ্বনি মানুষ, পৃথিবী, ঋতু নিয়ে প্রাণসূত্রে দিন রাতকে বাঁধে। তারায় তারায় দীপ্ত শিখা জ্বালায়, আকাশ ভরা সূর্য তারার মাঝখানে কি যে বিস্ময় জাগায়। আর কি যে ভালোবাসা সোনার বাংলার ধুলো মাটির ছোঁয়ায়। ময়নাপাড়ার মাঠে কালো হরিণ চোখের মায়ায় জড়ায়, কখনো অগ্নিবাণে, কখনো বরিশনে, কখনো ঝড়ের মেঘে, কখনো আলোয় আলোয় বাঁচার মুহূর্তগুলোকে রূপে রূপান্তরে ফোটায়। এই কণ্ঠের শব্দধ্বনি কোথায় পৌঁছয়, যেখানে কাছে দূরে হৃদয় তাপে বাতাস কাঁপে, যেখানে আকাশ মিলিয়ে যায় মহাশূন্যের নীল সবুজে। এই কণ্ঠ সুচিত্রা মিত্র। আমি ঘরের মধ্যে গান শুনি। ঘর কই, ঘর কই? আমি তো এক অনন্ত ভুবনে। কবে তুমি আসবে বলে রইব না বসে, আমি চলবো বাহিরে। শুকনো ফুলের পাতাগুলি পড়তেছে খসে, আর সময় নাই রে। কবে তুমি আসবে বলে রইব না বসে, আমি চলবো বাহিরে। শুকনো ফুলের পাতাগুলি পড়তেছে খসে, আর সময় নাই রে। কবে তুমি আসবে বলে। বাতাস দিল দোল, দিল দোল, ও তুই ঘাটের বাঁধন খোল, ও তুই খোল। বাতাস দিল দোল, দিল দোল, ও তুই ঘাটের বাঁধন খোল, ও তুই খোল। মাঝ নদীতে ভাসিয়ে দিয়ে তুই বাহিরে। সময় নাই রে, আর সময় নাই রে। কবে তুমি আসবে বলে। আজ শুক্লা একাদশী, হেরো নিদ্রাহারা শশী। ওই স্বপ্ন পারাবারের খেয়া
একলা চালায় বসে, বসে একলা চালায় বসে। আজ শুক্লা একাদশী, হেরোনি প্রাহারা শশী। ওই স্বপ্ন পারাবারের খেয়া একলা চালায় বসে, বসে